বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের বাংলা মেজর পেপারে যে দ্বিতীয় পেপারটি পড়তে হচ্ছে অর্থাৎ মেজর 2, সেখানে তোমাদের পড়তে হচ্ছে বাংলা ভাষাতত্ত্বের কথা। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু ভাষাতত্ত্ব অংশ থেকে প্রথম ক্লাস অর্থাৎ ধ্বনিতত্ত্বের আলোচনা ইতিমধ্যেই করে ফেলা হয়েছে। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রূপতত্ত্ব। তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই মেজর 2 এর সিলেবাসের একক 2 রয়েছে রূপতত্ত্বের আলোচনা। আজ আমরা সেই রূপতত্ত্ব অংশ থেকেই কিন্তু মূলত রূপতত্ত্ব অংশ থেকে যে সমস্ত যাবতীয় যে 2 নম্বরের শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার উপযোগী তৈরি করতে হবে তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেরি না করে আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাই। দেখো, তোমাদের যে সিলেবাস দেওয়া রয়েছে তাতে একক 2 অংশে রয়েছে রূপতত্ত্ব। ইতিমধ্যে কিন্তু আমরা ধ্বনিতত্ত্বের আলোচনা করে ফেলেছি। আই বাটনের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো, অথবা ভিডিওটা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা চাইলেও তোমরা কিন্তু দেখতে পারো। আজকে আমরা রূপতত্ত্ব দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো এই রূপতত্ত্ব অংশ থেকে তোমাদের কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলো তৈরি করতে হবে, প্রশ্ন নয় শুধু প্রশ্নের সাথে উত্তর কিভাবে তোমরা লিখলে সঠিক নাম্বারটা পাবে তা নিয়ে আলোচনা করে ফেলা যাক। দেখো, তোমাদের সামনে রয়েছে রূপতত্ত্ব এবং প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা উত্তরটাও কিভাবে লিখব, কিভাবে উদাহরণটা দেব সেটাও কিন্তু গুছিয়ে আমি তোমাদের জন্য লিখেছি। প্রথম প্রশ্ন বলছে, রূপ ও দল কাকে বলে? উত্তরে লিখব, রূপ হলো ধ্বনির দ্বারা প্রকাশিত অর্থের ন্যূনতম খণ্ড, আর দল হলো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একেবারে চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমূহ। যেমন ধরো, হাসপাতাল শব্দে একাধিক দল রয়েছে, যেমন হাস, পা, তাল, কিন্তু এর রূপ একটাই, সেটা হলো হাসপাতাল। অর্থাৎ দল এবং রূপ কিন্তু আলাদা, এদের গঠন বৈচিত্র্য আলাদা হলেও জিনিসটা কিন্তু একই। যখন আমরা কোনো শব্দটিকে ভাঙছি তখন সেটা দলে পরিণত হচ্ছে এবং যে গোটা শব্দটা রূপান্তরিত হচ্ছে সেটাকে বলবো আমরা রূপ বা শব্দ বা অর্থের ন্যূনতম খণ্ড। পরের প্রশ্ন, রূপমূলের একটি বা রূপমূলের কয়টি শ্রেণী ও কি কি? উত্তর, রূপমূলের 2টি শ্রেণী, যথা স্বাধীন রূপমূল আর পরাধীন রূপমূল। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন রূপমূল কাকে বলে? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে, যে রূপমূল মুক্তভাবে অন্য রূপমূলের সাহায্য ছাড়া এককভাবে ব্যবহৃত হতে পারে, যার নিজস্ব অর্থ বিদ্যমান এবং যা ক্ষুদ্রতম অংশে বিভাজ্য নয়, তাকেই স্বাধীন রূপমূল বলা হবে। যেমন ধরো দোকান, বাজার ইত্যাদি। 4 দাগের প্রশ্নে বলছে, পরাধীন রূপমূল কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। যে রূপমূলের নিজস্ব অর্থ আছে এবং যা ক্ষুদ্রতম অংশে বিভাজ্য নয়, কিন্তু যেগুলি স্বাধীনভাবে ভাষায় ব্যবহৃত হতে পারে না এবং স্বাধীন বা মুক্ত বা স্বাধীন রূপমূলের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তাকেই পরাধীন রূপমূল বলা হবে। যেমন ধরো বেড়ালগুলো, বেড়ালগুলো শব্দের মধ্যে থেকে গুলো শব্দটা হচ্ছে পরাধীন রূপমূল। কারণ কি? এই রূপমূলের নিজস্ব অর্থ আছে, এটা একটা সংখ্যা নির্দেশ করছে এবং এর ক্ষুদ্রতম অংশগুলোকে আমি বিভাজন করলে কিন্তু আর কোনো অর্থ পাবো না বা বিভাজন করাও যায় না। এবং এগুলি কিন্তু দেখো স্বাধীন রূপমূল অর্থাৎ বিড়াল এই শব্দটার সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হচ্ছে, তাই একে পরাধীন রূপমূল বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছে, সহরূপ কাকে বলে? অর্থপূর্ণ রূপের অর্থ না পাল্টে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যগুলোকে সহরূপ বলা হয়ে থাকে। 6 দাগের প্রশ্ন বলছে, প্রকৃতি কাকে বলে? মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশই হচ্ছে প্রকৃতি। যেমন খেলনাওয়ালা কে, এই শব্দটাকে আমরা যদি বিভাজন করি আমরা কি পাবো? খেলনাওয়ালা কে। এক্ষেত্রে খেলনা অংশটাই হচ্ছে গোটা পদের মূল ভাবটা প্রকাশ করছে, তাই এই খেলনা শব্দটা হচ্ছে এই পুরো শব্দের প্রকৃতি। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি কত প্রকার ও কি কি? প্রকৃতি প্রধানত 2 প্রকার, যথা ধাতু প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি।
ধাতু প্রকৃতি কাকে বলে আমি একবারই লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যে প্রকৃতির মাধ্যমে শব্দের বা পদের একটি অবশিষ্ট মৌলিক অংশ পাওয়া যায়, যার মাধ্যমে কোনো ক্রিয়া জাতীয় ভূমিকাকে নির্দেশ করে, তাকেই ধাতু বিভক্তি বলা হয়। যেমন খা, চল ইত্যাদি, অর্থাৎ মূল ধাতুর যে রূপ সেটাকে ধাতু বিভক্তি বলা হয়ে যাচ্ছে। নাম প্রকৃতি কাকে বলছে? যে প্রকৃতি কোনো প্রত্যয় বা বিভক্তি ছাড়াই নিজেই পদরূপে অবতীর্ণ হতে পারে তাকে নাম প্রকৃতি বলা হয়ে থাকে। যেমন মা, জল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? উত্তরে লিখব আমরা, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদের সৃষ্টি করে বা কখনো পদের পরিবর্তন করে তাকে প্রত্যয় বলা হয়। যেমন খা প্লাস আ থেকে খাওয়া, চালাক প্লাস ই থেকে চালাকি। যেমন ধরো খাটা হচ্ছে মূল ধাতু এবং আটা হচ্ছে তার প্রত্যয়, এই খায়ের সাথে আ যুক্ত হয়ে তৈরি হলো খাওয়া। আবার ধরো চালাকটা হচ্ছে মূল শব্দ, এর সাথে ই প্রত্যয় যুক্ত করে তৈরি হলো চালাকি। পরবর্তী প্রশ্ন, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় কত প্রকার ও কি কি? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় প্রধানত দুই প্রকার, সেগুলি হলো কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এবার প্রশ্ন আসতেই পারে কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় কাকে বলে, তখন আমরা কিভাবে লিখব? কৃৎ প্রত্যয় কাকে বলে ভালো করে বুঝে নাও। যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদের সৃষ্টি করে তাকে কৃৎ প্রত্যয় বলা হয়। যেমন পুজ ধাতুর সাথে অনীয় প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হলো পূজনীয়, তাই এটা কৃৎ প্রত্যয়। আবার তদ্ধিত প্রত্যয় কাকে বলছে? যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে, তাহলে কৃৎ প্রত্যয় কার সাথে যুক্ত হচ্ছে? কৃৎ প্রত্যয় যুক্ত হচ্ছে ধাতুর সাথে, মূল ধাতু, যেমন পুজ এটা মূল ধাতু থেকে এসেছে। আর তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দের সৃষ্টি করে বা অনেক সময় পদের অর্থের পরিবর্তনও ঘটায়, তাকে তদ্ধিত প্রত্যয় বলা হয়ে থাকে। যেমন দেখো বাঁশি, বাঁশি কিন্তু কোনো ধাতু নয়, বাঁশি একটা শব্দ, এর সাথে ওয়ালা প্রত্যয় যুক্ত করে তৈরি হচ্ছে বাঁশি ওয়ালা। বোঝা গেল? তারপর পরের প্রশ্ন বলছে 11 দাগে, বিভক্তি কাকে বলে? যে অর্থহীন ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, যথাক্রমে কারক ও কাল নির্ণয়ে সাহায্য করে, তাকেই বিভক্তি বলা হবে। যেমন ধরো এ বিভক্তি, রে বিভক্তি, শূন্য বিভক্তি, অন্তস্থ বিভক্তি, এগুলো কি করছে? সবগুলো শব্দের শেষে যুক্ত হয়ে শব্দগুলোকে পদে উন্নীত করছে, তাই এগুলোকে বলা হচ্ছে বিভক্তি। পরবর্তী প্রশ্ন, আবিধানিক রূপমূল কাকে বলে? খুব সহজ, যে সকল রূপমূলের অর্থ আমরা অভিধান ঘেঁটে বের করে নিতে পারি সেই সকল রূপমূলকেই আবিধানিক রূপমূল বলা হয়ে থাকে। যেমন উপসর্গ, মৌলিক শব্দ ইত্যাদি। পরের প্রশ্ন 13 দাগে বলছে, সমন্বয়ী রূপমূল কাকে বলে? যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে সমন্বয়ী রূপমূল বলা হয়ে থাকে। 14 দাগের প্রশ্নে বলছে, নিষ্পাদিত রূপমূল কাকে বলে? দেখো, যে রূপমূল নতুন পদ গঠনের ক্ষমতা রাখে এবং যাদের উপস্থিতিতে কখনো পদের পরিবর্তনও ঘটে, আবার কখনো একই পদের মধ্যে শুধু অর্থের পরিবর্তন ঘটায়, তাকে নিষ্পাদিত রূপমূল বলা হয়। যেমন প্রত্যয়, উপসর্গ ইত্যাদি। এর পরবর্তীতে 15 দাগের প্রশ্নে বলছে, প্রতিপাদিক কাকে বলা হয়ে থাকে? দেখো, প্রতিপাদিক হলো পদের প্রত্যয়যুক্ত অথচ বিভক্তিহীন অংশ। অর্থাৎ কি, প্রতিপাদিক তাকেই বলবো যেটা পদের প্রত্যয় আছে কিন্তু বিভক্তি নেই, এমন যে জিনিসটা রয়েছে তাকে আমরা বলবো প্রতিপাদিক। যেমন কি, চলনের শব্দটা দেখো, এখানে চলন শব্দটাই হলো চলনের শব্দের প্রতিপাদিক, এরটা হচ্ছে বিভক্তি। ঠিক আছে? তারপর 16 দাগে দেখো, বলছে মিশ্র রূপমূল কাকে বলে? দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটা পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি পরস্পর রূপের, শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, সেই রূপকেই মিশ্র রূপমূল বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো, গঙ্গা ফড়িং, গঙ্গা ফড়িংয়ে কটা শব্দ রয়েছে? গঙ্গা আর ফড়িং,
দুটো আলাদা শব্দ রয়েছে, কিন্তু যখন দুটো শব্দ এক জায়গায় অবস্থান করছে তখন কিন্তু একটি আলাদা ভাব বা আলাদা মানেকে প্রকাশ করছে। গঙ্গা আর ফড়িং দুটো আলাদা শব্দ হওয়া সত্ত্বেও গঙ্গা ফড়িং বলতে আমরা বিশেষ এক প্রকার কীটকে বুঝি, তাই তো? তারপরে 17 দাগের প্রশ্নে বলছে জোর কলম শব্দ কাকে বলে? উত্তরে লিখব জোর কলম শব্দের দ্বারা এমন এক ধরনের শব্দকে বোঝায় যার মধ্যে একাধিক রূপমূলের সমবায়ে থাকে। যেমন ধরো ধোয়া একটা শব্দ বা রূপমূল এবং কুয়াশা একটা শব্দ আর একটা রূপমূল তৈরি করছে কি ধোঁয়াশা। তাই ধোয়া একটা রূপ, কুয়াশা একটা রূপ, দুটো সমন্বয়ে ঘটে একটি নতুন রূপের সৃষ্টি হলো যার নাম ধোঁয়াশা। এরপর দেখো শূন্য রূপ কাকে বলে? বলছে যে রূপগুলিকে চোখে দেখা না গেলেও অস্তিত্ব বোঝা যায় তাকে শূন্য রূপ বলে। যেমন আমি বাড়ি যাব, এখানে শূন্য রূপের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে শূন্য বিভক্তি, অর্থাৎ এদের অবস্থান বোঝা না গেলেও এদের কিন্তু অস্তিত্ব বোঝা যায়, তাই এগুলো হচ্ছে শূন্য রূপ বা শূন্য বিভক্তি। পরবর্তী 19 দাগের প্রশ্নে বলছে পদদ্বৈত কাকে বলে? ভালো করে বুঝবে, দ্বৈত নয় কিন্তু দ্বৈত, পদদ্বৈত বা পদদ্বৈত এরকম ভাবে উচ্চারণ করব। কাকে বলে? বলছে একই পদ দুবার পাশাপাশি বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলা হচ্ছে, অর্থাৎ যখন একই জাতীয় পদ দুবার পাশাপাশি বসছে এবং সেই পদটির অর্থকে আরো বিশেষভাবে গূঢ় করছে, অর্থাৎ আরো জোর দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে। যেমন ধরো সকাল সকাল, আমরা একটা সকাল শব্দের দ্বারা একটা রকম মানে বুঝতে পারি, আবার সকাল সকাল বা সকাল সকাল যেভাবে আমরা উচ্চারণ করি সেটার দ্বারা কিন্তু জিনিসটাকে আরো চেপে ধরে বা একটু বেশি গূঢ় অর্থকে প্রকাশ করছে। সেমনই চুপি চুপি, বোঝা গেল? তারপর অনুকার শব্দ কাকে বলে? অর্থাৎ যে শব্দ একটা শব্দকে অনুকরণ করে যখন আরেকটা শব্দ তৈরি হচ্ছে। আমরা সংজ্ঞা হিসেবে কি লিখব? বাংলায় মূল শব্দের বা মূল পদের প্রতিধ্বনি হয়ে পদ বসার যে প্রবণতা দেখা যায় তাকেই বলা হচ্ছে প্রতিধ্বনি স্বরূপ যে পদটা তৈরি হচ্ছে তাকেই বলা হবে অনুকার শব্দ। এই অনুকার শব্দের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। যেমন ধরো চুপচাপ, চুপের নির্দিষ্ট একটা অর্থ আছে, চুপকে অনুকরণ করে তার প্রতিধ্বনি হিসেবে চাপ তৈরি হচ্ছে, এই চাপের কিন্তু নির্দিষ্ট অর্থ নেই। যেমন ধরো জল টল, জলের নির্দিষ্ট অর্থ আছে কিন্তু জলের শব্দকেই প্রতিধ্বনিত করে টল শব্দটার উৎপন্ন হচ্ছে, এই টল শব্দটার কিন্তু কোনো অর্থ নিজস্ব নেই। এরপরে বলছে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে? উত্তরে লিখব ক্লিপিংস এমন এক প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার বা গঠনের পরিবর্তন ঘটে এবং শব্দটি আরো ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো টেলিফোন, টেলিফোন শব্দটা থেকে ছোট করে আমরা কি ব্যবহার করছি? ফোন। আবার বড় দাদা থেকে বড়দা, ছোট দাদা থেকে ছোটদা, ঠিক আছে? এরপরে বিকল্পন বা সাপ্লিশন কাকে বলছে? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। বলছে বিকল্পন এমন এক ধরনের গঠন প্রক্রিয়া যেখানে দুটি পদের পারস্পরিক সম্পর্কের ধ্বনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মের আদলে তৈরি হয় না, ব্যতিক্রমী রূপ চোখে পড়ে। যেমন ধরো গো শব্দটার যখন আমরা পাস্ট টেন্স করছি বা অতীতকালের রূপ গঠন করছি তখন কি আমরা ইডি করছি? আমরা তো জানি পাস্ট টেন্স বা অতীতকাল করতে গেলে ইডি যোগ করে দিলেই হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে দেখো গো থেকে গোয়েট কিন্তু হয় না, আমরা তার পরিবর্তে ব্যবহার করি কি ওয়েন্ট। তাই এখানে এটাকেই বলা হচ্ছে বিকল্পন বা সাপ্লিশন, অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মের বদলে না ঘটে যখন তার ব্যতিক্রমী রূপ চোখে পড়ে তখন সেটাকে বলছে বিকল্পন বা সাপ্লিশন। পরবর্তীতে দুটো শেষ প্রশ্ন রূপমূল অংশ থেকে। প্রথম প্রশ্ন বলছে মুন্ডমাল শব্দ কাকে বলে? খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ। একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র যদি আমরা প্রথম ধ্বনিগুলির সন্নিবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি হচ্ছে তাকে অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ বলে। পরীক্ষায় অনেক সময় অ্যাক্রোনিম কাকে বলে এটাও দিতে পারে, তাই জন্য কিন্তু তোমরা ঘাবড়াবে না, মুন্ডমাল শব্দ এবং অ্যাক্রোনিম কিন্তু দুটো একই। কিরকম? ধরো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটাকে আমরা ডিএম বলতে পারি, ডিস্ট্রিক্টের ডি এবং ম্যাজিস্ট্রেটের এম, এই দুটো শব্দকে আমরা একসাথে বসিয়ে কিন্তু নতুন একটা শব্দ তৈরি করতে পারছি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তেমনই ধরো ভেরি ইম্পর্টেন্ট পার্সন,
ভিআইপি, প্রাইম মিনিস্টার, পিএম, চিফ মিনিস্টার, সিএম। অর্থাৎ দেখতে পাচ্ছ প্রতিটা মূল শব্দের প্রথম বর্ণগুলোকে নিয়ে আমরা একটা নতুন শব্দ তৈরি করছি। এরপরে শেষ যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে ক্র্যানবেরি রূপমূল কাকে বলে। এটি এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো অভিধানিক বা আভিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও নেই, অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, তাকেই বলা হবে ক্র্যানবেরি রূপমূল। যেমন ধরো আলাপ, বিলাপ, প্রলাপ, এই আ, বি, প্র এই শব্দগুলো আলাদা আলাদা, কিন্তু দেখো প্রত্যেকটা শব্দের মধ্যে লাপ শব্দটি বা লাপ অংশটি রয়েছে, এটাকেই বলা হচ্ছে ক্র্যানবেরি রূপমূল। বোঝা গেল? তাহলে রূপতত্ত্ব অংশ থেকে তোমাদের যাবতীয় যে প্রশ্নগুলো বা 2 নম্বরের মধ্যম মানের প্রশ্ন তোমাদের লিখতে হয় তার সম্পূর্ণটা এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি। তাই সম্পূর্ণ আলোচনা 2 নম্বরের শর্ট কোশ্চেন কিন্তু করে ফেললাম। ধ্বনিতত্ত্বের আলোচনার লিঙ্কটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা আগে সেটা দেখবে, তারপর কিন্তু এই প্রশ্নগুলো লিখে নেবে। এতক্ষণ যারা ভিডিওটা দেখলে এবং প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেবে ভাবছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লেগেছে। কাজে লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। এছাড়াও যে কথাটা বলার সেটা হচ্ছে তোমাদের আমি যেটা প্রমিস করেছিলাম যে বিএ বাংলা পরিচয় আরামবাগ বুক হাউস থেকে যে বইটি প্রকাশ হওয়ার কথা ছিল সেই বইটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশের পথে, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। বইটির প্রায় সম্পূর্ণ কাজটাই শেষের পথে, তাই অতি শীঘ্রই কিন্তু এই মাসের মধ্যে বইটা প্রকাশ হওয়ার কিন্তু গুরুতর সম্ভাবনা রয়েছে। যখনই বইটা প্রকাশ হবে বাংলা মেজর পেপারের ছাত্রছাত্রীদের জন্য, তাই আমি কিন্তু তখনই তোমাদের বইটার ইনফরমেশন দিয়ে দেবো। এই বইটার মধ্যে তোমরা মেজর 1, মেজর 2 এবং এসএসসি পেপারের সম্পূর্ণ আলোচনা কিন্তু একই বইটার মধ্যে পেয়ে যাচ্ছ। এই বইটা যারা পারচেস করতে চাও তারা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই তোমাদের জন্য বইয়ের নোটিফিকেশন নিয়ে আমি হাজির হব। এছাড়াও তোমাদের যদি কোনো এইসি ছাত্রছাত্রীরা থেকে থাকে, বন্ধু বান্ধবী থেকে থাকে যাদের এইসি বেঙ্গলি রয়েছে, তাদের জন্য কিন্তু বিএ বাংলা পরিচয় বইটি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আমরা চাইবো তোমাদের সামনে যে স্ক্রিনে ফোন নাম্বারটা আসছে, একেবারে তোমরা কিন্তু এই ফোন নাম্বারটার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা নিজেদের বইগুলো প্রি বুকিং করতে পারো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।